এই হচ্ছে আমাদের মোহনবাগান। এই মোহনবাগান কেদারের ওপরে বসে দেখতে পাবো সেটা আমি আগে বিশ্বাস করে ভাবতে পারিনি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। কালকে রাত্রি ব্লগ যেটা শেষ করেছিলাম, আজকে সকালবেলায় সূরজের 3:15 3:30 অ্যালার্ম বাজার পরে শেষ পর্যন্ত আমাদের ঘুম ভেঙেছে। ঘুম ভাঙাতেই দেখছি মারাত্মক বাইরে ঠান্ডা। আর ডিক্যাথলনের টেন্টকে ধন্যবাদ যে আমাদের টেন্টের ভেতর অত ঠান্ডা নেই। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো উঠেই ইয়েতি অভিযানে ইয়েতি হয়ে গেছি। তো এখন আপাতত আমরা মোটামুটি টেন্টের সমস্ত জিনিসপত্রগুলো যা আছে এদিক ওদিক করে সেগুলো গুছোবো। গুছোনোর পরেতে এবার কালকে রাত্রিরে আপনাদের যে প্রমিসটা করেছিলাম সেই প্রমিসটা আজকে কমপ্লিট করব। সেটা হচ্ছে কোথায় টেন্ট করেছি, এর আশপাশে কী আছে না আছে সেই সব ডিটেলেতে আপনাদেরকে আমরা দেখাবো। আর টেন্টটাকে তারপরে বন্ধ করব করে আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব কেদারের উদ্দেশ্যে রওনা দেবো। তার কারণ সূর্য ওঠার আগে যতটা এগিয়ে যাবো ততটা আমাদের জন্য ভালো। আর আমাদের লাইটসম্যান হচ্ছে আমাদের সুরজ, আমাকে লাইট দিয়ে হেল্প করার জন্য তার কারণ ব্লগ বানানোর জন্য পর্যাপ্ত লাইট। এখনও তো সূর্য ওঠেনি, সূর্য তো থাক, এখন রীতিমতো চাঁদ। এখন বাইরে গিয়ে দেখে এলাম, ব্রাশ করে এলাম। তো এখন আমাদের টেন্টের অবস্থা এখন এই। তো এইসবগুলোকে একে একে সব ব্যাগে প্যাক করতে হবে। করে টেন্টের অভিজ্ঞতা প্রথম দিনকে ভালোই হয়েছে। এরপরেতে কালকে কফি করেও রাখা রয়েছে, জানি না সেটা গরম আছে কি না, দেখি যদি থাকে তাহলে সে কফিটা খাবো, খেয়ে শরীরটা একটু চাঙ্গা করে অথবা কফি গরম করবো বা নতুন করে বানাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা রওনা দেবো। তো এই ছিল প্রথমে এখন মর্নিং আপডেট। এরপরেতে যত আস্তে আস্তে এগোবো তত আপনাদের আপডেট দিতে থাকবো। থ্যাংক ইউ। তো এবার আমাদের টেন্টের দরজা ওপেন। এরপরেতে আপনাদের বাইরের দৃশ্য কেমন ছিল। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে সেকেন্ড বাইরের লেয়ার। এটা হচ্ছে রেন কভার। এই খুলে গেল। আর এরপরেতে এখন বাজে ঘড়িতে 4:30। বাইরে পুরো অন্ধকার, দিনের আলো ফোটার আগে। এই হচ্ছে আমাদের টেন্ট রাত্রে যেখানে তো আমরা ছিলাম। এবার সুরজের টুকিটাকি যা জিনিসপত্র আছে সেগুলোকে গুছোবে। ততক্ষণ আমরা আপনাদেরকে বাইরের ভিউ কী ছিল সেটাকে দেখাচ্ছি, কোথায় আমরা টেন্টটা করেছিলাম। এই হচ্ছে আমাদের টেন্ট। আর আমরা ছিলাম হচ্ছে একটা কিছু বাড়ি তৈরি হচ্ছে আর কি, মানে কোনো যাত্রী নিবাস টাইপের কিছু তৈরি হচ্ছে। তো সেই যাত্রী নিবাসের আন্ডার কনস্ট্রাকশনের জায়গাতে আমরা ছিলাম। এই পাশ দিয়েই বয়ে চলেছে মন্দাকিনী নদী। পাশ থেকে বয়ে চলেছে মন্দাকিনী নদীটা। আওয়াজ পাচ্ছেন আশা করি, সম্ভবত দেখতে পাচ্ছেন না। আকাশেতে এখনো পর্যন্ত চাঁদ রয়েছে। আর এই ওপর থেকে আমাদের কেদারের উদ্দেশ্যে লোকে অলরেডি রওনা দিয়ে দিয়েছে, আমরা এবার এদিকেই যাব। আর তার থেকে এগিয়ে গেলে এদিকেতে রয়েছে আপনার ডান দিকেতে মন্দাকিনী। আর সামনের যে ভিড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌরীকুণ্ডে স্নানের জন্য।
গৌরীকুণ্ডের স্নানের ভিড় প্রথম যেটা রয়েছে সামনে, প্রথম যে ভিড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষদের জায়গা, আর মাঝখানে পর্দার ওই পাশে রয়েছে মহিলাদের স্নানের জায়গা। আর পাশ থেকে বসে রয়েছে মন্দাকিনী। এই মন্দাকিনীর জলেতে হাত দিলে আপনার যেন হচ্ছে কারেন্টের ছ্যাঁকা লাগবে। আর পাশেই একদম তার পাশে রয়েছে এখানে তো গৌরীকুণ্ডের তপ্ত জল। এখানে দেখতে পাচ্ছেন সকালবেলায় এইখানে সবাই দেখতে পাচ্ছেন সকালবেলায় স্নান করছে, করে এবার কেদার উদ্দেশ্যে রওনা দেবে। আর পাশে ওই পাশটাতে রয়েছে মহিলাদের স্নানের জায়গা, আর ওখানে চেঞ্জের জায়গা। আর ওপর থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে আপনার কেদারের জন্য। যাত্রা শুরু করব, মোটামুটি সবই রেডি, এখন খালি টেন্টটাকে গুছানোর পালা। সুরাজও মোটামুটি রেডি। এই হচ্ছে আমাদের টেন্ট। বাইরে মারাত্মক ঠান্ডা ছিল রাত্রিবেলা। সুরাজ সকালে রেডি, একদম রেডি স্টেডি পো। আর আমার ব্যাগ এই যে নিচে রয়েছে, এবার নেবো, এখান থেকে বেরিয়ে পড়বো। আর ঘড়িতে টাইম হয়েছে এক্স্যাক্টলি 5টা 2-3 মতন হচ্ছে। আমাদের জার্নি এখন থেকে স্টার্ট হলো। চড়াই জাস্ট চালু হলো। আমরা যেখানে ছিলাম সেখানে খুব কাছেই হচ্ছে এখানেতে ওই যে পিঠু যারা নিয়ে যায়, সেই পিঠুদের এই সমস্ত জিনিসগুলো রাখা রয়েছে এখানেতে আর কি। ওদের যেরকম বাইক সাইকেল যেমন স্ট্যান্ড হয়, তাহলে এটা হচ্ছে পিঠুদেরই আর কি স্ট্যান্ড। এতে করে ওরা নিয়ে যায় পিঠুরা। এই নিচে থেকে আসছে কেদারের গৌরীকুণ্ডের থেকে যারা হেঁটে উঠবে তারা। আর আমরা এলাম এই বাদিকে, নিচে যে সিঁড়ি নেমে গেছে সেদিকেতে। আর জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, এই জায়গায় যে কনস্ট্রাকশনটা রয়েছে সেখানেতেই আমরা রাত্রে ছিলাম। ডান দিক বাদিকে সমস্ত দোকান রয়েছে। দিনের প্রথম আলো আসাতেই আপনাদের সঙ্গে ব্লগ চালু করে দিলাম। আমাদের ডান দিকে রয়েছে মন্দাকিনী, আর বাদিকে খুব সুন্দর একটা ওপর থেকে ঝর্ণা নামছে। আর এবারেতে দেখছি একটা জিনিস, এই রাইট সাইড দিয়ে কেউ যেও না, বাদিক দিয়ে চলো, খচ্চর ধাক্কা মারতে পারে। বাদিকে বাদিকে বাদিক চেপে, বাদিক চেপে। না না, খচ্চর রুট এই অবধি ছিল, বাঁশ দিয়ে ঘেরা। এর এপার থেকে ডান দিকে যাবে না। এই পিঠু
আর খচ্চরের উৎপাতেতে সাধারণ মানুষের যাওয়া খুব সমস্যার বিষয়। যদিও এখন বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, খচ্চরদের এই রাখার জায়গাটায় বাদিকে করে দিয়েছে এখন। তো সকাল সকাল সুরজ কী সব করে ফেলেছে নিচে দেখতে পাচ্ছি। কাল রাত্রিবেলা উল্টো পাল্টা খেয়েছিল। এই বাবারি, এ মাগো, কে গো, কত সুন্দর। আরে নিচে দেখে চলো না, নিচে তো দেখো, বাদিকে আমার ডান্ডা বা রে ভাই বা, খুব আরামে যাচ্ছে ডানাতে বাহাতে ডান্ডা নিয়ে। এই রোডটা যে বাদিকেতে ঝর্ণা। আর আরেকটা জিনিস কি, এই নিচের রাস্তাটা যেটা সেটা খুবই পিছলা। এই সাইড দে বাদিকে এই নিচের রাস্তা যেটা, সেই রাস্তাটা খুব পিচ্ছিল। তার কারণ কি, খচ্চরের পটি আর টিস্যুতে পুরো রাস্তাটাই হরকা মতন হয়ে রয়েছে। তো খুব ছোটো ছোটো পা ফেলে এগিয়ে যেতে হবে আগের দিকে, নইলে কিন্তু পা হরকাতে পারে। আর পায়ের শুটা অলওয়েজ যেন নিচের গ্রিপটা ভালো হয়। জয়, দেখতে পাচ্ছেন এই বাদিকে, আমি এই না আগে যারা এসেছে তাদের ব্লগে থেকে এটা দেখিনি, মাঝখান থেকে বাঁশের ব্যারিকেড করা রয়েছে। যে খচ্চরগুলো এখন যাচ্ছে না তাদেরকে বাদিকে পড়ে গেছে। ডান দিকে বন্ধাকিনি। আর এখন আমার প্রচণ্ড গরম লাগছে। তখন আমার অবস্থা, এখন সকালবেলা এত ঠান্ডা লাগছিল, জ্যাকেট পরে নিয়েছিলাম, আর সেই জ্যাকেট পরার ফলে এখন প্রচণ্ড গরম লাগছে। দেখছি আগে গিয়ে হয়তো জ্যাকেটটা খুলে নেবো। অলরেডি সকাল সকাল ভিড়টা দেখুন। নিচে এই যে পটি, এর থেকে খুব সাবধান। বলো এইটা হচ্ছে ঘোড়া, এখান থেকে চালু হয় আর কি, ঘোড়া স্টেশন বলা যায়। এখান থেকে কেদারে যাওয়ার ঘোড়া এখান থেকে চালু হয়। আর বাঁদিকে বয়স্ক মানুষ যারা পিঠু বা ডুলি নিয়েছে, তাদের 3 ধরনের জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে ঘোড়া বা খচ্চর, একটা পিঠু যারা পিঠে নিয়ে যায়, একটা হচ্ছে ডুলি। এই যে যাচ্ছে এটা ডুলি, এটা যেটা যাচ্ছে এটা খচ্চর বা ঘোড়া না, খচ্চর এগুলোতে যায় আর কি। ডান দিকে দেখতে পাচ্ছি কীরকম ঘাস নেমেছে। আর ডান দিক দিয়ে যাওয়াটা খুব একটা সেফ নয়, চেষ্টা করবো এবার বাঁ দিকে চলে যাওয়ার জন্য। আগে যাচ্ছে সুরজ। এখান থেকে শ্রী কেদার 15 কিলোমিটার, আর জঙ্গল চট্টি প্রথম যে স্টপ আসবে 3.5 কিলোমিটার। সামনে যে দরজা সেটা হচ্ছে বাবা কেদার পৌঁছানো। সকালবেলা কেন খোঁচা কাছে যাই না, ফোন দিয়ে ফোনে কাকে গালাগালি দিতে দিতে যাচ্ছে। আমাদের কেদারের গেট, এখান থেকেই কেদার বাবার কাছে এন্ট্রি আমাদের চালু হলো। আর এইবারে যেটা সবাইকে বারবার করে বলছি, নতুন জিনিস যেটা আগে ভয় ছিল কি, এই খচ্চর গাধা আগে ডান দিক দিয়ে চলতো আর অনেক সময় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যেত। আর মাঝখান থেকে ব্যারিকেড করে এখন অনেক সুবিধা করে দিয়েছে কি, একদিক দিয়ে মানুষ হাঁটবে আর একদিক দিয়ে খচ্চরের যাওয়ার পথ করেছে। অনেক জায়গায় সেই নিয়ম ভেঙে ওরা অনেক সময় ডান দিকে চলে আসছে দেখছি এখনও অবধি। আর তো ওদেরকে আবার সাইডেও করে দিচ্ছে। তো আমি জানি না কি ব্যারিকেড কি পুরোটা করেছে না এই গেট অবধিই ছিল। তো চলুন আস্তে আস্তে আরও আমরা এগোতে থাকি। আগে হচ্ছে পিঠু আর এই খচ্চর,
আর ফার্স্ট ভিউ আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে স্নো পিক মাউন্টেনের, কিন্তু যেটা বলছিলাম একটু আগে স্বস্তির কারণ যেটা, যে খচ্চরদের জন্য আলাদা লেন, সেটা দেখছি যত ওপরে গেছে আগে আর নেই। সুতরাং আমাদের বাদিক দিয়ে যাওয়াটাই সেফ হবে ডান দিকের তুলনায়। এক্ষুনি আমাদের সামনেই একটা খচ্চর পা মুড়ে পড়ে যাচ্ছিলো ওপরে প্যাসেঞ্জারও, তার কারণ ওদের নিজেদেরই খচ্চরদের এত হয়ে গেছে, নিজেরাই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে পড়ে যাচ্ছিল। শশা বা কলা যেগুলো এনার্জেটিক, যেগুলো সেরকম একরকম হল করে 3টা করে খেয়ে এনার্জি গেইন করে নেবে। दो खीरा एक खीरा। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম ফ্রম জঙ্গল চাট্টি। এখানে একটা ছোট্ট ব্রেক দিয়েছি। এখানেতে প্রথমে আমরা আলু পরোটা খেলাম, আলু পরোটা আর চানা বলতে আমাদের চানা মশলা দেয়। এখানে একটু ছোলার জাস্ট জল করা একদম ওটা। আর পরোটার দাম হচ্ছে 50 টাকা করে, 1 পিসের দাম আলু পরোটা। আর 30 টাকা হচ্ছে ওই চানা যেটা ছোটো বাটিতে ওইটা। তারপর চা আর একটা পার্লেজি নিয়েছি। আর লোকাল এখানেতে যারা গুলি দিয়ে যায় 4 কাঁধে করে, তাদের একজনের সঙ্গে কথা বললাম। তারা মেনলি হচ্ছে তারা নেপালি। তো তাদের গ্রাম এখানেতে, তাদের কষ্ট, তাদের আয় উপার্জন এসব ব্যাপারেতে কথাবার্তা বলছিলাম। তো চেষ্টা করবেন ওদের সঙ্গে এসে যাতে মার্কেটিং না বেশি করেন, তার কারণ ওরা সত্যি অনেক কষ্ট করে টাকাটা দেয়। আর এই অবধি জঙ্গল চাট্টি এখন আপাতত আমরা রয়েছি। এরপর আর এখান থেকে 4-5 ঘন্টা এখনো লাগবে তাও পৌঁছতে। আর আমার দুখানা একটা প্লাস পয়েন্ট, একটা মাইনাস পয়েন্ট রয়েছে। যেরকম কথা বলছি নাকি আমার নাক দুটো ব্লক হয়ে গেছে। সুতরাং এই যে খচ্চরগুলো যে এত সুন্দর গন্ধ, বডি ফ্রেশনার এসব মারতে যাচ্ছে, রুম ফ্রেশনার যেতে মারছে, আমার নাকে পৌঁছচ্ছে না। আর দ্বিতীয়ত আমার নাক দিয়ে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, মুখ দিয়ে দিচ্ছি, সেটা করা উচিত না। আর একবার দেখাবো কীরকম খচ্চরটা নিয়ে যাচ্ছে। তো জঙ্গল চাট্টি ব্লগ এখানে বন্ধ করছি। এরপর আগে যত এগোবো পরে আবার কি চালু করবো, পরে দেখাবো। ওয়েদার আগে খুব ভালো, কিন্তু এখনো অব্দি আমাদের এখানে রোদ্দুর এসে পৌঁছেনি। এখন এইখানে আমি যখন সকালবেলা উঠেছিলাম, তো তখন আমরা এই ইনার টাইপের এইটার ওপরেতে আর একটা পরেছিলাম জিন্স। তো সেইটার ফলে কী হয়েছে, প্রচণ্ড সাফোকেশন হচ্ছে। তো আমরা এখন এইখানেতে এই জলেতে যখন ফ্রেশ হলাম, হওয়ার পর জিন্সটা খুলে দিলাম। আর সবথেকে কমফোর্টেবল হচ্ছে এই টাইপের কোনো প্যান্ট পরে আসবেন। আর এরকম ঝর্ণা দেখতে পেলে চোখে মুখে জল দেবেন, পুরো রিল্যাক্স। যত এতক্ষণ এসছে মনে হবে এখান থেকে আবার স্টার্টিং হচ্ছে আপনার। এই হচ্ছে এখান থেকে আপডেট। আগে চলো এখান থেকে 1.5 কিলোমিটার গেলে রামবাড়া। লোকে যখন বাড়ি থেকে দূরে যায়, তখনই মানুষ বাড়ির কথা, মানুষের কথা, বাড়ির লোকের কথা বেশি করে মনে পড়ে। আজকে আসার আগে ঈশিতা অনেকবার করে বলেছিল যে ডেয়ারি মিল্ক বা চকলেট সঙ্গে আনিনি। একটা 10 টাকার ডেয়ারি মিল্ক 20 টাকা, আর 50 পয়সার টফি হচ্ছে এখানেতে 10 টাকায় 4টে।
দেখো সেটাকেই সম্বল করে দিয়ে এগোচ্ছি, অল্প অল্প করে খেতে খেতে স্টকে রেখে। আর খাওয়ার পরে এটাই বলবো কি, এই যে এই সমস্ত টফি বা এই সমস্ত লজেস এইসবগুলো চেষ্টা করবেন খেয়ে নিজেদের পকেটে করে আবার নিচে চলে যেতে, যাতে পাহাড়েতে আবার সেকেন্ড টাইম কোনো 2013-র মতন ঘটনা না হয়। বাস এবার চলুন এখান থেকে যেমন দেখতে পাচ্ছি আর 10.5 কিলোমিটার কেদারনাথ, দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। তো ওইখানে এখন আমাদের পৌঁছতে হবে, এবার আস্তে আস্তে এগোতে থাকি আগে। এখন আপনাদের সুবিধার জন্য একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে নিচের যে এই রাস্তাটা যেটা যাচ্ছে, এই রাস্তাটা এইরকমভাবে আগে থেকে এইভাবে গিয়ে এই ব্রিজটা ক্রস করে এই দিক থেকে গিয়ে এইভাবে উঠে ওখানটা যাচ্ছে। আর পুরনো যে রাস্তাটা রয়েছে, অর্থাৎ যে এই রাস্তা যেটা যাচ্ছে আমরা যেখানটা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা ওইখান থেকে গিয়ে আগের যে ব্রিজ দেখা যাচ্ছে সেই ব্রিজের ওখান থেকে আগের এই যে ব্রিজ দেখা যাচ্ছে সেই ব্রিজের ওখান থেকে গিয়ে এই জায়গাটা থেকে আমরা পার করে একই জায়গায় গিয়ে মিলবো। তবে এই যে নিচের যে নতুন রাস্তাটা হয়েছে, এটা অনেকটা নিচে নেমে আবার অনেকটা ওঠা, তার থেকে এটা হয়তো চড়াই রয়েছে, কিন্তু এই জায়গাটা দিয়ে যেতে অনেকটা সুবিধা হবে সামনের এই রাস্তাটা দিয়ে। চলুন আগে আস্তে আস্তে আরও আপনাদেরকে আপডেট দিতে থাকছি। এখানে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, যে এই যে খচ্চর ঘোড়া যেগুলো এখানেতে চলে, এদেরকে গুড় খাওয়ায়। আর গুড় খাওয়ালে, गुड़ खिलाने से भैया क्या होता है? हाँ भैया, ताकत आती है, चलने की कैपेसिटी ज़्यादा बढ़ जाती है। हम भी अब यही क्वेश्चन किए इनसे। हाँ हाँ, बताएं जैसे गुड़ खिलाते हैं इनकी ताकत आती है, काफ़ी दूर तक चढ़ना पड़ता है। हाँ, ये लोगों का तो पूरा दिन भर ये लोग का खटनी ही। ठीक है, थैंक यू। এট লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এসে এখন পৌঁছেছি রামবারাতে। রামবারা যে আমরা যে রাস্তা দিয়ে এতক্ষণ হেঁটে এলাম, সেই রাস্তা আগে আমরা বলেছিলাম 2013 সালে যে মহাপ্রলয় এসেছিলো, সেই মহাপ্রলয়ের নিশানি এখনও পর্যন্ত আপনারা দেখতে পাবেন। তো এর মধ্যেও সরকারের এখানকার গভর্নমেন্ট কাজ করেছে। এর মধ্যেও এই যে ব্রিজটা যেটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে, আর পুরনো রামবারার ব্রিজ ওটাই ছিল। এইখানে এই ব্রিজটার অবস্থা খুব একটা ভালো ছিল না, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কশন দেওয়া ছিল যে ওয়েট টিল আদার ক্রস দ্য ব্রিজ ম্যাক্সিমাম 10% অ্যাট এ টাইম। এই ব্রিজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর রামবারার ধ্বংসস্তূপের এখনো অংশ দেখাতেও খারাপ লাগছে আমার, যে কত মানুষ এইখানেতে প্রাণ দিয়েছে, কত মানুষ এখানে প্রাণ হারিয়েছে।
প্রেজেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে নতুন ব্রিজ যেটা তৈরি হয়েছে সেটা মেন ব্রিজ ব্যবহার করছে নর্মাল যারা মানুষ যাচ্ছে। আর এই ব্রিজটা এখন কন্ডেম হয়ে গেছে, এটা এখন মেনলি ঘোড়া চলাচলের জন্য ব্যবহার করা হয়। এইখানেতে এখন আর এটা মেনটেন্স কিছু নেই, এটা হয়তো ভেঙে গেলে এটা কোনো রিপেয়ারিং কিছু হবে না, যার জন্য ঘোড়া চলাচল করছে। আর ওই ব্রিজটা থেকে সাধারণ মানুষ যাতায়াত করে। আর যখন হরপাবান যেটা নেমেছিল, ক্লাউড ব্লাস্টও যে নেমেছিল ওপর থেকে, ওই যে ভাঙা পোর্শনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা লেন্সে জানি না কীরকম কী আসবে না আসবে, ওই সমস্ত পোর্শন থেকে পুরো রামনারা এখানে তো একটা জনবসতি এখানে হতো আর কি। ওই সমস্ত ভাঙা জায়গা সব জনবসতি ছিল, সেই টোটাল জনবসতি এখান থেকে ধুয়ে চলে গেছে। কত মানুষ এইখান থেকেই হয়তো বয়ে চলে গেছে, কত প্রাণ হয়তো এখানে চলে গেছে। আমরা এলাম এই ব্রিজটা থেকে, আর আপনাদের যে দেখাবো বলছিলাম যে যারা 2013 সালের যে মহাপ্রলয়তে যারা মারা গেছে সেই জায়গাটা এখন আপাতত যাওয়া যাচ্ছে না। সেটা হচ্ছে আমরা ওইখান থেকে নেমে এইরকমভাবে এদিক দিয়ে এসেছি, আর ওই রাস্তাটা যে ওইরকমভাবে ওই ওপরে চলে যাচ্ছে, ওই জায়গায় রয়েছে সেই সমাধিটা। যাক, সেখানে যাইনি, না গিয়ে ভালোই হয়েছে। গেলে হয়তো একটা জায়গায় যে এনজয় করার জন্য যা মনেতে যে জোর নিয়ে যাচ্ছে সেই জোরটা হয়তো কমে যেত। ওই জায়গায় সেই সমাধিস্থলটা। আর ওই ভগবান আগেই যেটা বললাম যে আবার চাইবো যে যেন এরকম মহাপ্রলয় আর না আসে। এখন আমাদের গন্তব্য হচ্ছে এইদিকে, সেই দূরেতে আমাদের যেতে হবে। প্রথমেতে যতটা আর কি জার্নিটা মানে খুব লাগছিল, টাফ, অনেক মনের মধ্যে লাগছিল। তো এত দূর এসে বাড়ি থেকে, কলকাতা থেকে এত দূর আসার পরেতে হালকা হলেও মনটা একটু হালকা হয়ে গেল। কারণ একটাই, আমার পেছনে যিনি এই যে জ্যাকেটটা পরে আছেন এইটার জন্য, এই হচ্ছে আমাদের মোহনবাগান। এই মোহনবাগান কেদারের ওপরে বসে দেখতে পাবো সেটা আমি আগে বিশ্বাস করে ভাবতে পারিনি। তো এটা আমার কাছে অন্তত খুব গর্বের বিষয়, তার কারণ আমি নিজে একজন জাত ভর্তি প্লাস মোহনবাগান, সেই মোহনবাগান এতটা ওপরেতেও। তো এনার সঙ্গে দেখা হলো। আপনি কোথা থেকে এসেছেন? আমি শ্রীরামপুর থেকে এসেছি। আমি শুধু মোহনবাগান ট্র্যাকই করে নিই, এটা মোহনবাগান অরিজিনাল ট্র্যাক। আমি মোহনবাগান ইউথ টিমের 10 বছর ধরে কোচ। আচ্ছা, ঠিক আছে, আমি ইউথ টিমের কোচ। এই করোনার শুরুর পর থেকে, এটিকে জয়েন করার পর থেকে আমাদের ইউথ টিমের পুরো কোচেস, পুরো স্কুল টিম, ইউথ টিম সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমারও ভালো লাগলো যে কঠোর মোহনবাগান সাপোর্টার কেদারেতে অবশ্যই অনেক সাপোর্টার আছে, আসছে। তোমার সাথে দেখা হলো, ভালো লাগলো। কিন্তু অনেকে আছে কি দেখেও চলে যায় মোহনবাগানের জায়গায়, কিন্তু মোহনবাগানটা আসে মনের ভেতর থেকে। তো সেই জিনিসটা আমি পেছন থেকে আসার সময় যখন ওনার লোগোটাও দেখিনি, দূর থেকে দেখেই আমার মনে হয়েছে কি এটা মোহনবাগানেরই জার্সি আছে। সামনে আসার পরেতে এনার সঙ্গে দেখা হলো এবং আপনার সঙ্গে হাত মেলাতে চাইবো, কারণ আমি একজন মানুষের সঙ্গে এখানে দেখা পেলাম। ঠিক আছে, থ্যাংক ইউ চলুন ওপরে দেখা হবে। যত ইউটিউবের ব্লগ দেখে, ভিডিও দেখে আসুন না কেন, কেদারনাথ যাত্রা এতটা ইজি নয় যতটা দেখে মনে হয় ইউটিউবেতে। যে এসছে সেই জানে, আর অতটা ভালো করে বিশদে কিছু জানায় না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে সেই রকম প্রিপারেশান নিয়েই আসা উচিত। এই দাদা আমার থেকে অনেক ফিজিক্যালি স্ট্রং, কিন্তু তারও চড়তে গিয়ে অসুবিধা হচ্ছে। তো যারা বয়স্ক যারা রয়েছে, তো তারা যদি খচ্চর বা এই সমস্ত ডুলি পিঠে চড়ে, কিন্তু যতক্ষণ নিজের পায়ের জোর রয়েছে, যতক্ষণ নিজের মধ্যে মনে হয় যে মিনিমাম কলিজার জোর রয়েছে, ততক্ষণ চেষ্টা করবে নিজের ট্রেক করে যাওয়ার, যেরকম আমরা এখন যাচ্ছি। তবে কষ্ট হবে, এত সহজে ভোলে বাবা কাউকে দেখা দেয় না। এখান থেকে দেখা যাচ্ছে ওই শ্রী কেদারনাথ 6 কিলোমিটার, বেস ক্যাম্প 4.5 কিলোমিটার। তো মোটামুটি প্রায় বলতে কাছাকাছি এসে গেছি। কিন্তু আমি যে জন্য ক্যামেরাটাকে আবার অন করলাম, যে এখানেতে সকালবেলা থেকে আমরা যখন চালু করেছিলাম তখন ছিল পুরো নীল আকাশ, সেটার একটা আলাদা সৌন্দর্যতা ছিল। আর এখন
যে পুরো উপত্যকায় যে মেঘে ঘিরে ফেলেছে, বলতে বলতে তার মধ্যেই দেখুন এখানে তো হেলিকপ্টার আসছে। এই হেলি সার্ভিস চালু রয়েছে, যারা আসতে পারবে না ডাইরেক্ট তাদেরকে কেদারে পৌঁছে দেওয়ার জন্য। আর আমাদের যেহেতু আমরা ট্রেক করে ওপরে উঠছি, গায়েতে তো ঘাম রয়েছে, তার মধ্যে একটা শীতল হাওয়া ওপর থেকে নিচে নামছে। আর এর ভেতরেতে উপত্যকাটার মধ্যে ধীরে 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 দেখতে পাচ্ছি চোখের সামনে মেঘ ওপর থেকে নিচে নেমে আসছে, যেটা আপনারাও ক্যামেরায় দেখতে পাচ্ছেন। নেহাত টাইম নিয়ে আজকে প্রথম দিন উঠছি বলে, নইলে এখানেতে আমি আপনাদেরকে আরও ভালো ভিউ দিতে পারতাম, কথা বলতেও কষ্ট হচ্ছে। আর এই সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই অবস্থা, এইগুলো একটা টাইমে গ্রিনারিজ ছিল। 2013-র যে মহাপ্রলয় এসেছিল তাতে এইখানে তো সব ধুয়ে গেছিলো, তো সেই সমস্ত নিশান এখনো পর্যন্ত রয়েছে। বলতে বলতে দেখুন আর একটাও হেলিকপ্টার এখান থেকে যাচ্ছে আমার সামনে থেকে, জাস্ট এখান থেকে। আর 4.5 কিলোমিটার দূরে রয়েছে বেস ক্যাম্প। চলুন আমি ধীরে ধীরে আবার আগে দেখাচ্ছি। এত কষ্ট, এত কষ্টের পর শেষ পর্যন্ত দেখা গেছে ভোলে বাবার মন্দিরে। এই দৃশ্য যে না এসছে সে বুঝবে না। আর কষ্ট যতই থাকুক না কেন, বাবার কাছে যখন আসবেন সব কষ্ট রিলিভ হয়ে যাবে। আমি জানি আমার ক্যামেরা খুব শেক করছে, আর মন্দির এখনো বোধহয় স্পষ্ট দেখা যাচ্ছে না আপনাদের, কিন্তু আমি মোটামুটি আন্দাজে আপনাদেরকে বলতে পারবো। এই দেখুন, এই যে নেমেছে আর এই জায়গায় দেখাচ্ছি। এটা ফার্স্ট ভিউ অফ কেদার। আপনারা দেখতেই পাচ্ছেন এই হেলিকপ্টার গিয়ে এই হেলিপ্যাডে গিয়ে এখন নামবে। এই হেলিপ্যাডে এখানে, এটা হচ্ছে হেলিপ্যাড, কেদারনাথের হেলিপ্যাড। ওইভাবে ল্যান্ড করছে, আর তার আগে এই জায়গা হচ্ছে মন্দির। কেদারনাথের পরন্ত আলোয় এইদিকে সূর্যাস্ত যাচ্ছে, আর এদিকে তো হচ্ছে আমাদের বাবা কেদারনাথের মন্দির। আর এই পাশটা এই দিকটা থেকে নদী বয়ে গেছে, আর মন্দিরের জাস্ট পেছন দিকে এদিকে হচ্ছে চোরাবাড়িতাল লেক, আর সম্ভবত এর ওপর দিকে হবে কাল ভৈরব মন্দির। আর দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো গ্লেসিয়ার, আমাদের এখান থেকে খুব সামনেই দেখা যাচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ব্লগটা স্টার্ট করলাম এই কারণেই, এরপর লাইট আরও বন্ধ হয়ে যাবে। তো এখানে ব্যাপার হচ্ছে কি, যে পারমিশন নিয়ে ব্লগ যদি টেন্ট করতে হয়, তার আগে দেখিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের টেন্ট। মূল টেন্ট হচ্ছে আমাদের এইটা, নিচে প্লাস্টিক পাতা রয়েছে, আর একটা প্লাস্টিক আমরা সামনে থেকে পেতে রেখেছি, যেহেতু মানে মাঝে মধ্যে পিট করে এখানে বৃষ্টি আসছে। এবার রাত্রিবেলা আমাদের কোনো কিছু রান্নাবান্না করে খেতে গেলে সামনে তো টেন্টের মধ্যে তো আর করতে পারবো না, বাইরে করতে হবে। সেই জন্য আমাদের এই টেন্ট, এটা জাস্ট প্লাস্টিক ওপর থেকে দেওয়া রয়েছে, এই প্লাস্টিকটা সরিয়ে দিলে, আর এই হচ্ছে কি আমার এই রেনকোটের প্যান্টটা শুকোচ্ছে। তো এইখানেতে এটা হচ্ছে আমাদের শোয়ার টেন্ট, নিচে প্লাস্টিক পাতা রয়েছে, আর এখান থেকে একটা এক্সট্রা প্লাস্টিক দিয়ে রাখা রয়েছে। এখানটা আজকে রাত্রিবেলা আমরা কাটাবো। আর এই হচ্ছে তার আশপাশের এলাকাটা। এই নিচে থেকে আমরা উঠে এলাম এখান থেকে, আর আমাদের জাস্ট পাশেই এখানেতে রয়েছে একটা ছোট্ট একটা ঝিল বা তাল যেটাকে বলে আর কি, বাবা কেদারের বুকেতে। এই পাহাড় আশপাশেতে এই জায়গায় নির্জন, আর এইখান থেকে মানুষের চলাচল করছে এইখান থেকে। আর কিছু প্রাইভেট লোক বোধহয় এখানেতে টেন্ট লাগিয়ে রেখেছে, আর আমরা এখানে ছোট্ট করে আমাদের টেন্টটা লাগিয়েছি। আর যেটা বলছিলাম কি, এখন ইনকামের জন্য এরা কী করেছে, এখন টেন্ট লাগাতে গেলেও নাকি পারমিশন নিতে হবে, করতে হবে, এত টাকা দাও অত টাকা দাও। আমরা ওখান থেকে এগিয়ে চলে এলাম, আর ওই যেখানটা আলো জ্বলছে ওই জায়গাটা হচ্ছে বাবা কেদারনাথের মন্দির। তো আমরা জাস্ট একটু আগে ওখান থেকে এখানেতে রয়েছি, টেন্ট করছি এখানেতে। তো সুরজ একটু গেছে ফ্রেশ হতে, ওখান থেকে এলে আমরা খুব সন্ধ্যারতির সময় ওখানেতে যাব। তো এরপরেতে দেখাবো ওখানেতে গেলে। শিব পুরন্দরা ভদ্র নটু গন্ধরা
मन्न मन्न गौरीनाथ सर्वराज केदारनाथ तुझे केदारनाथ शून्य से भी सूक्ष्म है आकाश से अनंत है तू मर्म पूरी सृष्टि का तू आदि है तू अंत है भोलेनाथ तुझे केदारनाथ सौ जगत में है उत्तराखंड तक है जिनके काम लोग जब तुम्हें से भी सूक्ष्म है आकाश से अनंत है तू मर्म पूरी सृष्टि का तू आदि है तू अंत है तुझे केदारनाथ सौ जगत में है उत्तराखंड तक है जिनके काम लोग रुद्र शिव पुरंदरा भद्र नट युगंधरा वन्न मन्न गौरीनाथ सर्वराज আজকে আমার জুতো না পেলে আমি খালি পায়ে হেঁটে বাড়ি গেলে বোধ আমার কিছু এই পেয়ে গেছে আমার জুতো আজকে আজকে আমার সব শব্দ বাস্তব হয়েছে বারবার আপনারা দেখতে পাচ্ছেন কি বারবার আমার ভিডিও এখানেতে ডিস্টার্ব হচ্ছে এখানে দেখো নেটওয়ার্কের প্রবলেম বলে বলতে বলতে দরজা বন্ধ হয়ে গেল বলতে বলতে দরজা বন্ধ হয়ে গেল ভগবান আজকে আমার সত্যি ডাকিয়েছিল তাই আজকে আমি এখানে এসে পৌঁছতে পেরেছি আর এই ফিলিংস আমি কখনো বর্ণনা করতে পারবো না যে এই ফিলিংস কি ফিলিংস আজকে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড থেকে ভোরবেলা এত সকালবেলায় উঠে আজকে আমি এখানেতে এসছি এসে পৌঁছতে দেরি হয়ে গেছে টেন্ট করেছি এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরেতে যেখানেতে মানে এখন এখানে সত্যি এত ভিড় দেখতে পাচ্ছেন এখানে কত এই সেপ্টেম্বর টাইম থেকে অলরেডি এখানেতে সিজন চালু হয়ে যায় এখানে কেদারনাথ দর্শনের তো অলরেডি এখানে এত ভিড় বেড়ে গেছে যে এখানে তো টেন্ট মাফিয়া হয়ে গেছে এখানেতে টেন্ট করতে গেলে তাদের পারমিশন লাগবে এইসব ব্যাপার তো যাই হোক না কেন আজকে সেখানে টেন্ট করতে করতে সন্ধ্যে হয়ে গেছে তারপর ভাবলাম সন্ধ্যারতি আপনাদের সঙ্গে শেয়ার করব 7টা বেজে গেছে আস্তে আস্তে আবার একজন বললো মন্দির বন্ধ হয়ে গেছে তো মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরেতে আমি ভাবলাম বোধহয় আজকে আর দেখা হলো না আর কালকে সকালবেলায় 3:30টার সময় উঠবো 3:30টার সময় উঠে তারপরেতে কখন ভোরবেলায় লাইন দেবো কি করব তারপরে আমার কালকে ইচ্ছেও রয়েছে চোরাবালি তাল অথবা কিছু বাসুকিনাথ তাল থেকে একটা কিছুতে যাব যদি আজকে রাত্রির বেলাতেই এইখানেতে চলে যায় কালকে সকালবেলাটা যদি এখানে চলে যায় তবে কি হবে তো সবটাই আজকে আয়োজন করে দিল ভোলে বাবা আমার দর্শন হয়ে গেল বাইরে বেরোলাম আর বিশ্বাস করতে পারবেন আমার কথা আটকে যাচ্ছে যে আজকে কিভাবে দর্শনটা আমার হলো ওখানে যে পণ্ডিতজি যে যিনি ছিলেন তিনি বাবার কাছ থেকে এই জিনিসটা আমার হাতে ধরিয়ে দিলেন আমি জানি না কি আছে আমি বাড়িতে গেলে বা টেন্টে গেলে খুলে দেখতে হবে ভেতর কি আছে আর এই ট্রিপটা পুরোটাই এক হচ্ছে আমার বাবার আশীর্বাদ না থাকলে আজকে আমি এখানে আসতে পারতাম না এবং তার সঙ্গে হচ্ছে আমার মানে একটা ইমোশনাল দিক আমার একটা দুঃখের দিক আমার বাবা সারা জীবন অনেকবার চেষ্টা করেছিল কেদার বদ্রী আর অমরনাথ যাওয়ার কিন্তু সরকারি চাকরি ফ্যামিলির মাঝখানে আটকে গিয়ে সেখান থেকে আর বেরোতে পারেনি আজকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য আমার মাকে ঈশিতাকে সবাইকে ধন্যবাদ আজকে যে ট্রিপটা আমার যে কমপ্লিট হলো এই যে বাবা কেদারকে দর্শন করলাম আমার জীবন সার্থক এরপরে যা কিছু হয়ে যাক আমার কোনো প্রবলেম নেই এই বাকিটা সময় খালি শুধুমাত্র ফ্যামিলি আমার ফ্যামিলি ছাড়া কিচ্ছু নেই ফ্যামিলি ডোডো মাম্মাম সবাইকে মিস করছি ডোডো মামা এবং আমার ফ্যামিলিকে নিয়েও আসবো পরের বছর আশা করছি চলে আসবো এই একটু আগে এই লাইন এখানেতে লাইন ছিল এইখান থেকে নিয়ে এই অবধি আমি লাইন দিলাম দিয়ে মন্দিরের ভেতর ঢুকে গেলাম আমি কখনো ভাবতে পারিনি যে এত ইজি হবে বাবার দর্শন পাওয়া আর যখন আমি নিচে সকালবেলা আসছিলাম তখন পেছনে বরফ ঘেরা পাহাড় মানে যে গ্লেশিয়ার এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে এত বৃষ্টি
নিঃশ্বাসও নিতে পারছিলাম না তার মধ্যে। আর আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যারা এই ভিডিও দেখছেন তাদেরকে, আর তাদেরকে একটাই কথা বলবো, এই পুরো কেদার ব্লগ বলবো না, কেদার ডায়েরিজ বা কেদার সিরিজ যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপডেট করব ধীরে ধীরে, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমার জার্নি শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত কিভাবে কি গেছি এসছি সবটা আপনারা দেখতে পাবেন। প্রথম টেন্ট আমাদের করেছিলাম আমরা। অসংখ্য ধন্যবাদ যারা যারা এই ভিডিওটা দেখছেন, আর সবাইকে আরেকবার অনুরোধ করব পুরো জার্নিটাকে দেখার জন্য, যাতে মিস না করেন। ট্রাভেল উইথ অভিনন্দন প্রথম যে চ্যানেলটা আসবে সেই চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন। আমার পুরো ডায়েরিজ দেখতে পারবেন, কেদারনাথ কিভাবে এসছি না এসছি সব টোটাল ইনফরমেশন আমি ওখানে দিয়ে দেবো। আর তার থেকে বড় কথা আবারও দেখাচ্ছি, বাবার প্রসাদ নিয়ে আজকে বাড়ি যাচ্ছি, জানি না এতে কি রয়েছে। যারা দেখছেন এবং যারা যারা পরে দেখবেন সবাইকে নমস্কার। भद्रनट युगंधरा नमन्न मन्नो गौरीनाथ शर्वरज के नारिना